ঘাড় নেড়ে নেড়ে নেমে যাওয়া চুলগুলোকে চিকন হেয়ার ব্র্যান্ডের সাহায্যে পরিপাটি করে বাঁধা, তবু হাওয়ায় উঠতে থাকে চুলগুলো। পরনের কালো স্যুট প্যান্ট, শক্তপোক্ত শরীরে ফুলে ফেপে থাকা পেশিগুলো স্যুটের উপর দিয়ে স্পষ্টভাবে নজরে আসছে। বাদামি বর্ণের আইরিশ আড়াল করে রেখেছে কালো সানগ্লাস। দৃষ্টি বয়ে চলা প্রণালীর মতো শেষ সীমান্তে কিছুটা দূরত্ব রেখে দাঁড়িয়ে আছে হাট্টাগুচ্ছ সাইজের অস্ত্রধারী গার্ড। অন্য পাশ থেকে একজন এসে বিনীতভাবে চিফ চিফ ডেনিস সম্বোধনে পেছনে ফিরে তাকায় সেই যুবক। দীর্ঘশ্বাসটা গোপন করে এগুলো নিজের ধ্বংসের দ্বার প্রান্তে আরো একবার। খোলা আকাশের নিচে প্রণালীর মৃদু বাতাস এক মনোরম পরিবেশ জন্ম দিয়েছে। গোটা টেবিল বৈঠক চলছে, সেখানে কয়েক সেট সোফায় বসে আছে ভিনদেশি কিছু লোক। শিনজো পিং নামের লোকটা চেহারায় চাইনিজ বংশোদ্ভূতের ছাপ সুস্পষ্ট। সকলেই অধীর আগ্রহে চেয়ে আছে চিফ ডেনিজের উত্তর অপেক্ষায়। সকলে হাতের মদ জাতীয় পানীয় জল, অদূরে আকর্ষণীয় বেশভূষায় নারীদের শো পিসের মতো সাজিয়ে রাখা। লো বিচের তুর্কি ভাষায় গান বেজে চলেছে ইয়ার্ট জুড়ে। ইস্তাম্বুলের কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী এলিসন ডেনিজের আচমকা মৃত্যুর পর ডেনিজ গ্রুপের উত্তরসূরি হিসেবে অভিষেক হওয়া আদনান ডেনিজ নিষ্ঠুরতা, কপটতার দিকে থেকে ছাড়িয়ে গিয়েছে স্ত্রীয় পিতাকেও। ব্যবসার বিস্তৃত লাভ করেছে বিশ্বজুড়ে। গোটা আন্ডারওয়ার্ল্ড জগতে তার মতো ধূর্ত অস্ত্র ব্যবসায়ী আর কেউ নেই। অত্যন্ত ধূর্ততার সহিত নিজের পরিচয় গোপন রেখে দেশ বিদেশ ঘুরে বেড়ায় সে। নিরুদ্দেশ থাকে বহুদিন। দয়া মায়া ছিটে ফোটা নেই তার মাঝে। কারো উপর একবার সন্দেহ হলে তার বেঁচে থাকার অবকাশ রাখে না। চিফ ডেনিজ, আমরা আপনার সাথে কাজ করতে ইচ্ছুক নই। বয়ার্ত স্বরে কথাটা বলে চাইনিজ চেহারার লোকটা বাকিরাও তাল মেলায় ঘাড় নেড়ে। চেহারা দেখে আন্দাজ করার উপায় নেই আজ তারা প্ল্যান করে এসেছে ডেনিজকে আজ উৎখাত করেই তবে ফিরবে। ব্যবসায় লস তো আর কম হচ্ছে না তার জন্য। এই বর্ষফ্রাস প্রণালীতে আজ সমাপ্তি ঘটবে ধূর্ত শৃঙ্খলাটার। সকলে ঠোঁটের কোণে হিংস্র হাসিটা নজর এড়ায় না আদনানের। বাঁকা হাসে সেও। কাজ তো তোরা করবি, বরং প্রফিট 60% দিবি আমাকে। নিরেট স্বর আদনানের। পায়ের উপর পা তুলে আইস করে বসে আদনান। সিগার ধরিয়ে কয়েক টান দিয়ে সকলকে এক নজর দেখে নিয়ে দৃষ্টি সরায় প্রণালী জুড়ে। খেলা করতে থাকা সিগালের পানে সুদর্শন মুখবিররে খেলা করে নিদার নির্মমতা। ওসমানী সাম্রাজ্যের নিদর্শন টপকাপি প্যালেস, শতাব্দী পুরনো আয়া সোফিয়া মসজিদের একাংশ স্বাভাবিকভাবে দৃশ্যমান। তবে সেসবের দিকে ধ্যান নেই আদনানের। সিগারেটটা সামনে রাখা টেবিলের অ্যাস্ট্রেতে চেপে দু হাতে সোফায় কাঠের অংশে এনে কিছুক্ষণ তবলার মতো বাজালো। ছোচ গোল করে শীষ মাঝে সুর তুলো পুরনো এক বাংলা গানের সুর। তুমি 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 শুধু এই মনে, আর আছে কার আছে। আদনানের নির্লিপ্ততার হতবুদ্ধি হয়ে বসে থাকে সামনে বসা লোকগুলো। 60%। ডেনিস, তুমি পাগল হয়ে গিয়েছো। চেঁচিয়ে উঠে রাশিয়ান লোকটা। নীল চোখের মনি, চমৎকার গায়ের রং, তার ভাঙা ভাঙা ইংরেজিতে রাশিয়ান কথার টান স্পষ্ট। বিড়বিড় করে চাইনিজ ভাষা আদনানকে গালি দেয় শিনজো পেন। কথাটা কানে গেলেও ভ্রুক্ষেপহীন আদনান। 60% প্রফিট অর গো টু হেল। সোফায় গা এলিয়ে বসে গার্ডদের ইশারা করে আদনান। তৎক্ষণাৎ অত্যাধুনিক অস্ত্র তাক করে আদনানের গার্ড। সোফায় বসে থাকা ব্যক্তিদের লক্ষ্য করে অট্টালিতে ফেটে পড়ে লোকগুলো।
যেন এই সময়টার অপেক্ষাতে ছিল। এত সময় নিজেদের গার্ডদের ইশারা করতে ওরা অস্ত্র তাক করে আদনানের দিকে। চাইনিজ লোকটা কাকে যেন ফোন করতে আরো কিছু অস্ত্রধারী লোক প্রবেশ করে দৃশ্যপটে। নিজের দিকে অস্ত্র দেখেও কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলো না আদনান, বরং আরো একটু গা এলিয়ে বসে সিগার ধরানোর জন্য নিজের সব সময় সঙ্গী আপত্তিকর নগ্ন নারী মূর্তি সংবলিত লাইটারটা আঙুলের ভাঁজে নিয়ে কিছু সময় উল্টো পাল্টে ঘোরালো। পরপরই আগুন ধরিয়ে সিগারেটের ধোঁয়াটা উড়িয়ে দিল। লোকগুলোর উদ্দেশ্যে বাঁকা হাসলো। মোটে এত তারে কেন তোদের? গম্ভীর চাপা কণ্ঠে আওড়ায় আদনান। মরবে তো তুমি ডেনিজ, যেভাবে এলিসন আমাদের পাতা ফাঁদে পা দিয়ে মারা পড়েছে। আজ তোমার পালা ডেনিজ, 60% প্রফিট হবে, জাহান্নামে পেয়ে যাবে। তার ছেলে সহিত অটো হাসিতে গিয়ে উঠে সকলে। জাহান্নাম তো অবশ্যই দেখবে। আমার দেখা পাওয়ার জাহান্নাম দেখা পাওয়া একই কথা। সিগারেট টানার ফাঁকে উত্তর করে আদনান। কে দেখাবে? তুমি। আশপাশটা তাকিয়ে দেখো ইয়াং ডেনিজ, গান পয়েন্টে তুমি আছো, আমরা নই। সকলে অট্টহাসি এবং জিতে যাওয়ার আনন্দিত হলেও রাশিয়ান লোকটার কিছু একটা সুবিধা লাগছে না। সেই কিশোর বয়স থেকে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জড়িত, সে অভিজ্ঞতার ঝুলি পরিপূর্ণ। রিভলভারের পয়েন্ট থেকে যখন আদনানকে বিচলিত হতে দেখা যাচ্ছে না, তখন পরিস্থিতি যে স্বাভাবিক নয় অনুমান করতে পারে লোকটা। গার্ডস, বারিকি স্বরে কথাটা বলতেই এয়ারটের ছাদে থাকা সমস্ত গার্ডরা নিজেদের অবস্থান পরিবর্তন করে গিয়ে দাঁড়ায় আদনানের সাইডে। বাঁকা হেসে কিছু একটা ইশারা করতে আদনানকে তাক করে রাখা রিভলভার নিশানা সোফায় বসা লোকগুলোর দিকে চলে যায়। সিগারেটের কয়েকটা টান দিয়ে আবারও একবার গভীর মুখে জিজ্ঞেস করে, 60% or death? পিনপতন নীরবতা। ইংরেজি সমার্থক শব্দ পিন ড্রপ সাইলেন্ট, অর্থাৎ পরিবেশ এতটা নীরব হবে যে আলপিন এবং মেঝের সংঘর্ষের শব্দ শোনা যাবে। এয়ারটে ঠিক সেরকমই নিস্তব্ধতা বিরাজমান। একটু হিংস্রতা ফুটে ওঠা লোকগুলোর মধ্যেও অস্থিরতা অনুমান করা যাচ্ছে। হিসেবে গন্ডগোল কোথায় হয়েছে? হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ে সকলে আপাতত যান বাঁচিয়ে ফিরতে পারলেই হলো। চিফ ডেনিস, আমরা 60% প্রফিট শেয়ার করতে রাজি। আমাদের মেরে ফেলবেন না। আমরা আর কোনো দিন আপনার বিরোধিতা করব না। এবারের মতো মাফ করবেন। কিন্তু এখন আমি 60% চাই না। I want 80% profit now. কণ্ঠস্বরে শান্ত কণ্ঠে বলে আদনান। মুখ চাচাই করতে থাকে লোকগুলো। শয়তানের মাসুতো ভাই ওদের ওভাবে জব্দ করবে ঘুণাক্ষরও টের পায়নি ওরা। শেষমেশ রাজি হয়ে গেল আদনানের প্রস্তাবে। অবশ্য রাজি না হয় উপায় আছে নাকি? যান হাতে নিয়ে বসে আছে সকলে। রাজি হবার পরেও শিনজো পিং হাফ ছেড়ে বসতেই অতি ধারালো সুইচ নাইফটা চোখের কোনা ভেদ করে গেল। আত্মচিৎকার করে লুটিয়ে পড়লো ইয়ার্ডের ছাদে। আমি শয়তান, আমি জানি। তোকে মনে করেই দিতে হবে না। পরের বার আমাকে গালি দিলে জমের বাড়ি দেখবে। ইয়ার্ড থেকে নিজের বাড়িটায় ফিরে আসে আদনান। বসফরাসের প্রান্তে সুজি মামা বিলীন হয়ে গিয়েছে ততক্ষণে। হরেক রকমের আলোয় আলোকিত ইস্তাম্বুল শহর। দিনের বেলা তেমন ঠান্ডা না পড়েও রাতে অতিরিক্ত ঠান্ডা পড়ে এই শহরে। নিজের কামরায় ফিরে এক কাপ কফি বানিয়ে জানালার কাছে দাঁড়ায় আদনান। দৃষ্টি দূরের সমুদ্রে। তুর্কির কুখ্যাত এলিসন ডেনিজের একমাত্র উত্তরসূরি হিসেবে তার রেখে যাওয়া ব্যবসা সামলানো হিসাব করলে দিনের হিসাব ফুরিয়েছে বহুদিন আগেই। পেরিয়েছে কয়েক বছর। আদনান নিজে মনে প্রাণে বিশ্বাস করে ওর পরিণতি ও হবে এলিসন ডেনিজের মতোই, আজ না হয় কাল। পুনর্জন্ম নেই কেন আমাদের প্রাণ পাখি? এক জীবনে তোমাকে যদি আমি নাই পেলাম, তবে পরের জন্মে তোমায় কেন পাবো না বলতে পারো? মধ্যরাতে নক্ষত্র রাজের সাক্ষী হয় আগাগোড়া নির্মমতার খোলসে আবৃত নিপাট হিংস্র আদনানের মুখ। মুনতাসির ডেনিজের চোখেও কোনাও ভিজে উঠে পৃথিবীর অন্য গোলধার্তে থাকা এক সহজ সরল বাঙালি তরুণীর নিমিত্তে প্রেমিক সুলভ সেই সত্তায়
নেই কোনো ছলচাতুরি বা কপটতা, শুধু আছে এক বুক হাহাকার, বিচ্ছেদের তীক্ষ্ণ ফলার ন্যায় যন্ত্রণা, অতৃপ্ত সুপ্ত বাসনা, বহুদিনের লালিত প্রিয়গার অনুভূতি ঢেউ কল্লোল তুলে। বহু বছর 28 বছরের এক যুবকের বক্ষপিঞ্জরের গহীনে বাঁধন ছাড়া হতে চায় অনুভূতিরা। বাতাসের অক্সিজেন স্বল্পতায় তর্পণের মতো যন্ত্রণা হয় বক্ষে। শত যুক্তি তর্ক, শত বাধা, পদে পদে ওত পেতে থাকা মৃত্যু ভয়কে বুড়ো আঙুল দেখিয়ে প্রেমিকার উষ্ঠে ঢুকতে চায় সে। আদরে আদরে ভরিয়ে দিতে, নিজের করে নিতে চায় আর মিলি সত্তা। জোড়া শালিকে সংসার পাতে চায়, সহ্য প্রাণের উপস্থিতি চায়। হ্যাঁ, নিজের অনুভূতির দুঃসাহসে নিজে বিরক্ত হয় আদনান। করা শাসনে বাঁধে বেহায়া মনের ইচ্ছেগুলো, মনের আবদারের শেষ নেই। ভাটা পরে উঠলে উঠা নতুন অনুভূতির জোয়ার। অন্বেষা প্রাণের জীবন ও ফুপু মুনিয়া ডেনিজের ন্যায় শেষ হবার নয়। জীবনের শেষ দিন পর্যন্ত প্রাণের সুরক্ষার জন্য নিজেকে দূরে সরিয়ে রাখবে আদনান। বক্ষপটে দাফন করবে অবাধ্য অনুভূতি জোয়ার। নদীর কলকলে ধ্বনি ছাপিয়ে মুখরিত হয়ে আছে একজোড়া তরুণ তরুণী মিষ্টি হাসির কলরবে। দুজনের পরনে স্থানীয় কলেজ ইউনিফর্ম। অল্প বয়সী আবেগের প্রেমে বিমোহিত তারা। ছেলেটার হাতে দুটি আইসক্রিমের কোণ, মেয়েটা ছুটছে তারই পিছু পিছু। আদরের মুখশ্রীতে লেপ্টে আছে কিশোরী সুলভ অভিমান। তার স্বরে চেঁচিয়ে আইসক্রিম নিয়ে পালানো ছেলেটাকে বকাবকি করে চলেছে সে। শায়ান, আমার আইসক্রিম দাও বলছি। এত খারাপ কেন তুমি? সব আইসক্রিম আমার। মুখ পোড়া হনুমান, তালা পোকার ছানা, লেসবিয়ান, কালহবিংসি, নেংটি উদরে 5 নম্বর বাচ্চা। শায়ান, আমার আইসক্রিম দে। প্রাণোচ্ছল কিশোর বয়সী প্রেমিক যুগলে খুনসুটিময় মুহূর্ত এরকম হাঁ করে গিলে নিচ্ছিল প্রাণ। ওর মানুষপটে ভেসে উঠছে কয়েক বছরের পুরনো এরকমই একটা দৃশ্য। গোলাপি রঙা দুটো হাওয়ায় মিছাই কিনেছিল স্কুলের গেট থেকে, একটা নিজের জন্য, আরেকটা ক্রমেই প্রিয় হয়ে ওঠা আদনানের জন্য। অবশ্য ইংরেজের বংশধর আদনান আদৌ হাওয়াই মিঠাই খাবে কি না খেয়ে জানে। তার তো সবকিছুতেই নাক ছিটকানো। ক্লাস রুমে এসে আদনানকে একটা প্যাকেট দিতেই আরেকটা ওর থেকে ছিনিয়ে নিয়ে দৌড়ে পালাতে শুরু করলো আদনান। বাক্যর ঝংকার এখনো অনুরিত হয় প্রাণের শ্রবণ গ্রন্থিতে। ক্যান্ডি ফ্লাস দুটি আমার প্রাণ, তুমি একটাও পাবে না। চোর কোথাকার, আমার হাওয়াই মিঠাই দাও বলছি। নাও। স্কুলের লম্বা করিডোর ধরে দুজনেই ছোটাছুটি করলো, যেমন চা ওই ছেলে মেয়ে দুজন আইসক্রিম নিয়ে করছে। মুহূর্তটা স্মরণে আসতে সিক্ত হয় প্রাণের আক্ষি যুগল। আঁকিবুকি করে চলেছে প্লেটের খাবারে, সে খেয়াল নেই সেদিকে। শ্বাস ভারী হয়ে প্রাণের আহা ভালোবাসা, সে তো মিলিয়ে গিয়েছে ওর জীবন থেকে। এক পশলা বৃষ্টির পর উদয় হওয়া স্বল্প সময়ের রামধনুর ন্যায় ভালোবাসা ওর জীবনে এসেছিল, তবে তার স্থায়িত্বও ছিল ক্ষণিকের। আটকে আসা শ্বাস ও প্রশ্বাসে বিষাক্ত পোকার দংশনের ন্যায় যন্ত্রণা অনুভব করে প্রাণ। কয়েক ঠোক পানি খেয়ে নিজেকে ধাতস্থ করার আপ্রাণ চেষ্টা করে। চুপচাপ করে ঝরে পড়া শ্রাবণের অশ্রুবিন্দু নজর এড়ায় না অরণ্যর। ছেলে মেয়ে দুজনের খুনসুটিপূর্ণ ছুটোছুটি ও দেখছে। মোহাম্মদপুরের বস্তি থেকে বেরিয়ে প্রাণকে নিয়ে এসেছে বাইকের তুমুল গতিতে। ঘন্টা খানিকের মধ্যেই পৌঁছে গিয়েছে। পদ্মার বিখ্যাত ইলিশ, বেগুন ভাজা এবং কয়েক রকমের ভর্তা দিয়ে দুজনেই খেতে বসেছে। টুকটাক গল্পে ভালোই কাটছিল অরণ্যের সময়টা। প্রাণের মুচকি হাসি কপালে পড়ে থাকা চুলের উপর যখন বিরক্ত হয়ে কানের পেছনে ঠেলে দেয় কিংবা ফোনের স্ক্রিনে মনোযোগ সহকারে চেয়ে থাকার সময় নিচে ঠোঁট দিয়ে দাঁত দিয়ে কামড়ে ধরে, সবটা কি আদুরে মোহময়। মুগ্ধতার মায়াজালে আবদ্ধ অরণ্য প্রাণের সান্নিধ্যে অদ্ভুত মোহ অনুভব করে। চাইলেও দমিয়ে রাখতে পারে না লাগামহীন ভালো লাগার জোয়ার। প্রাণ মিহিনা আস্ত এক মায়া, যে মায়ার ওনার জালে আটকে গিয়েছে অরণ্য। লক্ষ্যচ্যুত করছে প্রতিনিয়ত, ধ্যান ভেঙে দিচ্ছে। ত্রিশের কোঠায় এসে যখন এক মায়াবিনী প্রেমে আশ্রয় পড়েছে অরণ্য, তখন তার আখি যুগল হতে অন্য কারো স্মৃতিতে অশ্রু বর্ষণ হতে দেখে নিষ্পিস করে অরণ্যর সত্তা। সদ্য প্রেমে পড়া প্রেয়সীর অন্তরে সেই
মানুষটার জন্য পড়ে যাকে অরণ্য ঘৃণা করে তার অনিবার্য ধ্বংস অরণ্য নিজ হাতে লিখে দিবে। মনের গহীনে চলা হিংস্রতার ছক সন্তর্পণে গোপন করে অরণ্য একটা টিস্যু বাড়িয়ে দেয় প্রাণের দিকে। মিস অন্বেষা, ভর্তা কি ঝাল বেশি দিয়েছে? আপনি কাঁদছিলেন যে? অন্য ডাকে স্মৃতিচারণ থেকে বাস্তবে ফেরে প্রাণ। থমথম থতমত খেয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে অন্যের দিকে তাকায় প্রাণ। তখনও সে বাড়িয়ে রেখেছে টিস্যু পেপার। আপনি কাঁদছিলেন? অন্য থেকে টিস্যু পেপার নিয়ে চোখ মুখে প্রত্যুত্তরে সামান্য মাথা নাড়ায় প্রাণ। আর ইউ শিওর? কি আশ্চর্য অরণ্য সাহেব, হয়তো কাঁদবো কেন? আসলে ভর্তাটা অনেক ঝাল। মিনমিনের স্বরে প্রত্যুত্তর করে প্রাণ। প্রাণের বলা মিথ্যাটা সহজে ধরে ফেলে অরণ্য, কারণ তখনও কাঁপছে প্রাণের কণ্ঠস্বর আগ্নেয়গিরি অগ্নুপাতের ন্যায় রাগের স্ফুটন অবলীলায় দমিয়ে হোটেলের বাচ্চা ছেলেটার উদ্দেশ্যে ডাক ছড়ে অরণ্য। একটু সূক্ষ্মভাবে উদ্দেশ্য করেই বোঝা যায় অরণ্য নাকের পাটা ফুলে উঠেছে, ক্রমশ চোয়াল হয়ে আছে শক্ত, অথচ কণ্ঠস্বর স্বাভাবিক। মুন, আপারে আইসক্রিম দে। ভর্তায় এত ঝাল দিয়েছিস কেন? দেখ, তোর আপার কান্নাকাটিতে করে পদ্মার পানি বিপদসীমা ছাড়িয়েছে। বন্যায় এবারে সদরঘাট তলিয়ে না যায়। অরণ্যর রসিকতায় বিরক্ত হয় প্রাণ। আরশোলা মার্কা রসিকতা। ঠোঁট বেঁকিয়ে বিড়বিড় করে প্রাণ। শেষমেশ আরশোলা বললেন আমায়, মিস অন্বেষা? জি অরণ্য সাহেব, আরশোলা অরণ্য। দেখেছেন কত মিল আপনাদের। হে ধরণী, তুমি দ্বিধা হও, আমার স্বীয় বক্ষে স্থান দাও। ধরণীর উপরিভাগ আমার মূল্য মর্যাদায় অপারক। 6 ফুট উচ্চতায় একজন তাগড়া যুবককে দিনে দুপুরে, ও ভুল হয়েছে, সামান্যতম গোধূলির মাঝামাঝি আরশোলা বললেন। তুমি অন্বেষা, শুধু আমি বলে এখনো বেঁচে আছি। অন্য কেউ হলে এক্ষুনি পদ্মায় সলিল সমাধি হয়ে যেত। এক নাগারে কথাগুলো এক কথা একসঙ্গে বলেই থামতেই খিলখিল করে হেসে ফেলল প্রাণ, যার হাসির ঝঙ্কার কাঁপন ধরায় অন্য বুক পাজরে, তবে সে নির্বিকার। আচ্ছা অরণ্য জুহার সাহেব, মেনে নিলাম আপনার রসিকতা উন্নত মানের, আর হাই হাই করতে হবে না আপনাকে। ধন্যবাদ অন্বেষা, আপনি মহৎ প্রাণ জীবন। এক ধ্যানে মন্ত্রমুগ্ধের ন্যায় হাসির আওয়াজের আবহে ডুবে প্রত্যুত্তর করে অরণ্য। কফির কাপে চুমুক দিয়ে এক বুক হাহাকার ও গিলে নিচ্ছিল আদনান মুনতাসির। দরজার কড়া খাতে নিজেকে আবারও গুটিয়ে নেয় খোলসে। রুমের মধ্যে থাকা সোফায় বসে ল্যাপটপ খুলে চেয়ে থাকা স্ক্রিনে, যেন সে বিরাট ব্যস্ত। বিনীতভাবে সৌরভ নামে ছেলেটা এসে দাঁড়ায় ওর সামনে। ছেলেটা বাংলাদেশে, ওকে ইস্তাম্বুলে পাঠিয়েছে সাব্বির। বাংলাদেশে যাবতীয় তথ্যাদি ওর কাছেই আসে। পরে আদনানকে জানায় সৌরভ। ওর চেহারা দেখে আদনানও বুঝে যায় কিছু একটা ঠিক নেই, নয়তো এতটা ইতস্তত সৌরভ কখনোই করে না। চিফ, কি ব্যাড নিউজ দিতে এসছো সৌরভ? বলে কেটে পড়ো জলদি, আই এম ভেরি মাচ টায়ার্ড। চিফ, কক্সবাজারের মহেশখালী দিয়ে মায়ানমার যাওয়ার পথে আমাদের সাপ্লায়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কক্সবাজার রেসপির সঙ্গে কথা হয়েছে অফিসার, ট্রাক পৌঁছে যাওয়ার কথা ছিল। যায়নি চিফ, সব যেন হাওয়ায় মিলিয়েছে। ওকে, লেট মি হ্যান্ডেল ইট। বলেই সোফার টেবিলে থাকা স্ট্রেস রিফিলিং বেয়ার চটকাতেই থাকে। তবে সৌরভকে তখনও কাচুমাচু মুখে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হয় আদনান। বললামই তো, আমি কথা বলে নেবো আসিফের সঙ্গে, সাব্বির বিষয়টা দেখবে। তার বড় দাঁড়িয়েছে কেন? চিফ, জাহিদ আর হাসান মারা গিয়েছে। মিনমিনে স্বরে সৌরভ বলল। হোয়াট? মনে মনে আওড়াতে থাকে, আজ বুঝি বেঁচে ফিরতে পারবে না। আহা, ওর বিয়ে এই জন্ম বুঝি আর হবে না, সিঙ্গেলই মারা যেতে হবে। সুন্দরী তুর্কি মেয়েটাকে পটাতে পারেনি এখনো। তার আগে চিফ ডেনিস বুঝি ওকে জমের বাড়ি দেখিয়ে দিবে। বউটা দেখা পর আগেই বিধবা হয়ে যাবে। আচ্ছা, ও যদি এখন মরে যায়, তবে ওর জন্য নির্ধারিত বউয়ের কি অন্য স্বামী হবে? বউটাকে ঠিকঠাকভাবে সে আদর করতে পারবে তো? সৌরভ, ক্যান ইউ হিয়ার মি? উঁচু গলার জিজ্ঞেস করে আদনান। আবারও কেঁপে উঠল সৌরভ। সাব্বির স্যার আমাকে ডিটেলস কিছু বলেনি চিফ। হসপিটালে শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগে ওরা মারা গিয়েছে চিফ। ওকে, এখন যাও। বলে ল্যাপটপের স্ক্রিনে মনোযোগ দিল আদনান। আসিফের সঙ্গে কথা বলা দরকার, কিন্তু সৌরভকে
তখনও দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্তিতে কপাল কুঁচকে ওর দিকে তাকালো। চোখ গিলে সরব। হ্যাঁ, জীবনে আজ বুঝি ফিরতে পারবো না। আবার কি সরব? ম্যাডাম নতুন জব নিয়েছে চিফ, কোথায়? একটা এনজিওতে পথশিশুদের নিয়ে কাজ করে। গুড। আর কোনো নিউজ আমি শুনতে চাই না সরব। প্রাণের কথা শুনতে একটু শিথিল হলো আদনানের কুঁচকে থাকা কপালের ভাঁজ। হাঁটুর ভাঁজে আটকে থাকা সুইচ নাইফটা বের করতেই দৌড়ে পালালো সরব। অথচ জিহ্বার ডগা তখনও এনজিওর নামটা বলার জন্য নিষ্পিস করছিল মুখ। অবেলার বেরিফুল, যে আদনানের জাত শত্রু, আগেরবার প্রাণকে কিডন্যাপ করা এডি গ্রুপের প্রতিষ্ঠান, তা জানার আগেই সরবকে ভাগিয়ে দিল আদনান। সরবের পালানো দেখে সামান্য হাসলো আদনান, আবারও প্রসন্ন হয়ে প্রাণের চাকরির খবরে। ও জানে তো প্রাণ বাচ্চাদের কতটা পছন্দ করে। অপেনার বেলিফুল প্রাঙ্গণে আজ সেজেছে পথশিশুদের ঈদ উপহার দিতে। বাচ্চাদের জন্য কেনা জামা কাপড় আজ তাদের বুঝিয়ে দেওয়া হবে। চারিদিকে উৎসব রব। সুবিধা বঞ্চিত এই শিশুরা খুবই সামান্য জিনিসও এতটা খুশি হয়ে যায়। প্রাণের চোখ ভিজে ওঠে ওদের দেখে। প্রাণও তো এতিম। মা মারা যাবার পর ফিরোজা বেগমের কটু কথা, বাবার বিমুখিতা, ওর প্রতি সব মিলিয়ে বিষিয়ে গিয়েছে ওর গোটা জীবন। তাও ভালো ফিরোজা বেগম ওকে বাড়ি ছাড়া করেনি, নয়তো প্রাণও নিশ্চয়ই এরকম পথশিশু হিসেবেই বড় হতো। ছলছলে চোখ নিয়ে দেখতে থাকে বাচ্চাদের। আজ প্রাণও নতুন বাবা মা সহ ওদের এনজিওতে বুকে জড়িয়ে নেয় বাচ্চাটাকে। কত বড় হয়ে গেছে কয়েক মাসেই প্রান্ত। বাচ্চাটাও আদুরে ছানার মতো লেপ্টে থাকে প্রাণের সঙ্গে, যেন কত জন্মের জানাশোনা ওদের। অরণ্য এগিয়ে এলো প্রাণের কাছাকাছি। আজ ওর পরনে সাদা শার্ট এবং নীল জিন্স, এলোমেলো চুলগুলো সেট করা সুন্দর করে। কাকতালীয়ভাবে প্রাণও আজ সাদা সালোয়ার কামিজ পরেছে, জামার ওড়নাটা নীল। দুজনে মিলে আদর করে দেয় বাচ্চাটাকে। হুট করেই আবেগে আপ্লুত হয়ে যায় অরণ্য। প্রান্ত এবং অরণ্যের জীবনের সূত্র একই রকম। মাত্র 3 বছর বয়সে চোখের সামনে ওর মাকে দেখেছিল ফ্যানের সঙ্গে ঝুলতে। কি যে বিভৎস ছিল ওর মায়ের মুখটা। 6 বছর বয়স পর্যন্ত ইস্তাম্বুলের এক এতিমখানায় বড় হয়েছে অরণ্য। তারপর একদিন এলো এক বাঙালি দম্পতি এবং বদলে গেল অরণ্য জুহাইয়ের ডেনিজের জীবন। নয়তো অরণ্যেরও পথঘাটে ধুলো বালি খেয়ে বেঁচে থাকতে হতো। তাই তো পথশিশুদের জন্য এত টান অনুভব করে অরণ্য। জামা কাপড় বিতরণ শেষে বাচ্চারা আবদার করে অরণ্যর কাছে গান গেয়ে শোনাতে হবে ওদের। বেশিরভাগ শিশুদের আগেও নাকি অরণ্য গান শুনেছে। ব্যাস ছেঁকেই ধরলো সকলে মিলে। মুখে নিয়ে ফু দিয়ে বাজায় ওই যন্ত্রটার সুরও শুনতে চায় ওরা। বাচ্চাদের কথা শুনে সকলেই হেসেও ফেল। অফিস রুম থেকে ফারহান গিয়ে নিয়ে আসে মুখে ফু দিয়ে বাজানোর যন্ত্রটা। এটাকে বলে মাউস অর্গান। অরণ্যের গানের গলা চমৎকার, সেই সঙ্গে মাউস অর্গানের সুর যখন তুলল সকলে মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে থাকে। নামে চলো আজ পথে, হাত রাখো এই হাতে, দুজনে চলো যাই বহুদূর। আমার গিটারের সুরে দোলা লাগে তোমার নুপুরে, উত্তাল ঢেউ তোলে দোলে হৃদয় সমুদ্র। বেশ মনোযোগ দিয়ে গান শুনছিল প্রাণ। ও খেয়াল করছে গানের ফাঁকে অরণ্য বারবার ওর দিকে চেয়েছিল। পুরুষের নজরের মুগ্ধতা না বোঝার মতো অবুঝ বয়সী প্রাণ নয়। কিন্তু অরণ্যের গান শুনে প্রাণের মনে হলো আদনান গান গাইছে। দুজনের এত মিল কিভাবে হয়? সূক্ষ্মভাবে পরখ করতে থাকে প্রাণ। উচ্চতা গড়ন প্রায় একই রকম। অরণ্য এবং আদনানের মধ্যে আসলে এত মিল, নাকি নিহাতি মনের কল্পনার? প্রাণের ভয়ের এক শীতল স্রোত নিজের শিরদাঁড়ায় বারবার অনুভব করতে পারে প্রাণ। টিউশন পড়ানো বাচ্চা সোহার বাবা ওর চাকরিটা জোগাড় করে দিয়েছিল হুট করে। প্রাণ ওনাদের কখনো বলেওনি চাকরির জন্য, তবে নাকি কোথাও কোনো ষড়যন্ত্র শিকার প্রাণ। গান শেষ করে এসে প্রাণকে এক ধ্যানে অন্যদিকে চেয়ে থাকতে দেখলো অরণ্য। ওর চোখের পাতা কাঁপছে তিরতির করে, হালকা মাথাও তোলাচ্ছে, অর্থাৎ মনে মনে কিছু একটা চিন্তা ভাবনা করছে প্রাণ। সহজেই বুঝে যায় অরণ্য। ওর সামনে এসে তুড়ি বাজালো অরণ্য।
কোথায় হারিয়ে গেছেন মিস অন্বেষা? জি? হকচকিয়ে যায় প্রাণ। গান শুনে হারিয়ে গিয়েছেন নিজের ছোটবেলায় আর ফিরে আসতে পারছেন না? টাইম ট্রাভেল তবে সত্য? অরণ্য স্যার, আপনার গান সত্যিই চমৎকার। আমার পরিচিত একজনের সঙ্গে মিলে যায়। তাই? তার থেকেও চমৎকার। গম্ভীর মুখে জিজ্ঞেস করে। অরণ্য এতক্ষণ যে হাসি খুশির চেহারায় কথা বলছিল, প্রাণের সঙ্গে তা বদলে গেল নিমিষেই। কি বলতে চাইছেন স্যার? কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে প্রাণ। বোকার স্বর্গ মানে ফুলস প্যারাডাইস। আপনি সেখানেই বাস করেন অন্বেষা। কথাটা বলেই এক মুহূর্ত দাঁড়ালো না অরণ্য, তবে যাওয়ার আগে রাগে রক্তিম হওয়া শ্যামলার চেহারাটা ঠিকই নজর এলো প্রাণের। গ্রীষ্মের মেঘাচ্ছন্ন বিকেলে গড়িয়ে গোধূলিতে পড়ে যাওয়া আগেই অবেলার বেলি ফুল মোটামুটি ফাঁকা হয়ে গেল। বাচ্চারা নিজেদের উপহার সামগ্রী বুঝে নিয়ে ফিরে গিয়েছে নিজ কর্মস্থলে। ব্যস্ততায় মোড়া যান্ত্রিকতার শহরে ক্ষুধা নিবারণে হয়তো দু একবেলা পেটের খোরাকের ব্যবস্থাও করা কাজ ছাড়া হয়, কিন্তু মানবদেহে বসবাসরত খাদ্যথলি তো আর বাস্তবতা, দ্রব্যমূল্য কিংবা অসহায়তা বোঝে না। তার তো দিনে 3 বার সময় মতো খোরাক চাই। ব্যাস, অসহায় মানুষ্য প্রজাতি প্রতিনিয়ত ছুটে চলে খাদ্যথলি পূর্ণ করতে। কখনো কাক ডাকা ভোরে, নয়তো নিশুতি রাতে। গানের পর অরণ্যও বেরিয়ে গেছে, তবে যাবার আগে প্রাণকে নিজের রক্তচক্ষু দেখাতে ভুলে যায়নি অবশ্য। বাইকের ধোঁয়া উড়িয়ে যাওয়ার দিকে হতবিহ্বল হয়ে চেয়ে রইল প্রাণ। জীবনে আর কত রকমের মাথা পাগল লোকজনের পাল্লায় পড়বে উপরওয়ালাই জানে শুধু। আমি বোকা স্বর্গে বাস করি? মাথার নিউরন তো দেখি উল্টিয়ে গিয়েছে লোকটার। এত অল্প বয়সে পাগল হয়ে গেল কেন লোকটা? আহারে। সুমি নামের মেয়েটা এগিয়ে এসে আঙুলের খোঁচা দিল প্রাণকে। তোর প্রেমিক পুরুষ চলে গিয়েছে তো এখনো তাকিয়ে আছিস কেন? কে আমার প্রেমিক? অরণ্য স্যার। ঝটপট উত্তর করে সুমি। যা, কি সব উল্টাপাল্টা কথা বলিস? উনি আমাদের অফিসের মালিক, আর কিছুই না। মিথ্যা বলবি না প্রাণ। গানের সময় স্যার যেভাবে তোর দিকে তাকিয়েছিল অন্ধ লোকও বলতে পারবে স্যার তোর উপর গলে গিয়েছে। তবে বান্দা হ্যান্ডসাম হট আছে, বিয়ে করে ফেল। ইস, অরণ্য স্যারের সঙ্গে বাসর করবি তুই প্রাণ? স্যার তো সুন্দর ঠোঁট দুটোকে তখন। চুপ কর অসভ্য মহিলা, আর কিছু বলতে হবে না তোকে। তবে থামাথামি লক্ষণ নেই সুমির মাঝে। বাকিটা বলল প্রাণের কানের কাছে, মুখটি ফিসফিসিয়ে। বিরক্তিতে মুখের অভ্যন্তরেই তেতো ভাব অনুভব করে প্রাণ। অরণ্যের সঙ্গে নিজের কথা ভাবতেও ওর অস্বস্তি লাগছে। কপাল কুঁচকে বিরক্ত চোখে তাকায় সুমির দিকে। একদম নাটক করবি না প্রাণ। তোর স্যারকে পছন্দ না? না। গম্ভীর মুখে উত্তর করে প্রাণ। এই আগুনের গোলাকে তোর পছন্দ না? তাহলে কোন ছাগলকে পছন্দ হয় তোর? সেকা দিবি নাকি স্যারকে? অরণ্য স্যার আমার অফিসের বস, এছাড়া ওনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, হবেও না কোনোদিন। আবারও সুমি কিছু একটা বলতেই চাইছিল, ওকে থামিয়ে দিল প্রাণ। আমার জন্য ঘটকালি করা বন্ধ কর। তাহলে অরণ্য স্যারের কি হবে? করুণ স্বরে জিজ্ঞেস করে সুমি। তোর সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হবে। এবার চল, আর একটা কথাও বলবি না। গভীর রাত, কোনো এক অভিজাত হোটেল রুমে নরনারীর আদিম খেলায় বারংবার প্রতিধ্বনি হচ্ছে মেলি বেহার শীতকার। বেহাপাড়া মত্ত যুবকের অশ্রাব্য গালিতে আরও নতুন উদ্যমে শীতকারে মজে মেয়েছি। তাকে আড়াল করে রাখা যুবককে আরও খামচে নিজের কাছে টেনে নিতে চায় সে। তবে বেশিক্ষণ চলতে পারে না তাদের লীলা খেলা। যান্ত্রিক মুঠোফোনের তার স্বরে চেঁচিয়ে ওঠা ব্যাঘাত ঘটালো তাদের কর্মে। যুবক প্রথমে কর্ণপাত না করলেও এক নাগারে বাঁচতে থাকায় ধ্যানচ্যুত হলো সে। বিশ্রী গালি দিয়ে নাম্বারটা দেখে নিয়ে কানে চেপে আরেক দফা গালি দিল সে। তবে ফোনের ওপাশে থাকা ব্যক্তির কণ্ঠ শুনতে হকচকাছে। কোনো রকমে মেঝেতে পড়ে থাকা কাপড় চোপড় পরে দৌড়ে বেরোতে গেলে সেই নারী নিজের ছলকায় যুবককে বাধা দিতে গেলে মেয়েটি পেট বরাবর কষেই লাথি দিয়ে বেরিয়ে গেল সে। সুচুকেল প্রতিটা শিকারের জন্য অমোঘ সত্য পানি। জঙ্গলের শিকারী মাত্রই নিয়ম অনুসৃত হবে। আদনান নিজেকে শিকারী হিসেবেই জানে এবং মানে। নিজেকে উপর্যুপরি শিকারী রূপে দক্ষতা অর্জন করতে এবং শিকারী খোদ যেন শিকারে পরিণত হয়, সেই জন্যই এত আয়োজন। ইস্তাম্বুল শহরে সূর্যলোকের দেখা মিলেছে অল্প কিছুক্ষণ। ভোরের নির্মল বাতাসে প্রাতকালীন দৌড়ে ব্যস্ত আদনান।
পরনে সাদা শার্ট, টি শার্ট এবং কালো ট্রাউজার। সাধারণত পোশাকেও ভাটা পরেনি, চেহারা চলস। প্রতিদিন 10 কিলোমিটার দূরের পথ অতিক্রম করার অভ্যাস ওর বহু পুরনো। এরপর নানা রকম যন্ত্রপাতি দিয়ে শরীর চর্চা করার সঙ্গে ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করে। খ্যাতমানা অস্ত্র ব্যবসায়ী হয়ে যদি অস্ত্র চালানোর দক্ষতা না থাকে তাহলে মানসম্মান থাকবে। তাই তো প্রতিদিন সব ধরনের রিভলভার চালনা করে ও। সৌরভ এসে দাঁড়ায় কাজ ঘেরা সাউন্ড প্রুফ কক্ষের বাইরে, মুখভঙ্গি করুণ করে রেখেছে। যেই নিউজ দিতে সে এসেছে, আদনান ওকেই না আবার শুটিং করে ডামি বানিয়ে দেয়। অদৃশ্য হাতে কপাল চাপড়ালো। পারলে বাংলা ছবির নায়িকাদের মতো বুক চাপড়ে কিছু সময় কেঁদেই নিতে বেচারা, তবে সবই অসম্ভব। চাকরি নাকি মরণ ফাঁদ। আহা, আমার বউটা বরের আদর খাওয়ার আগেই বিধবা হয়ে যাবে। সৌরভকে মুখগোজ করে দাঁড়িয়ে থাকতে দেখে আদনান বেরিয়ে এলো সাউন্ডপ্রুফ কাচের ঘর থেকে। আগাগোড়া একবার ওকে দেখে নিয়ে পানির বোতল খুলতে খুলতে গিয়ে বসলো ওর নিজের বেডরুমের সোফায়। কয়েক ঢোকে বোতলের পানি শেষ করে উঁচিয়ে চায় সৌরভের দিকে। ব্যাস, হাঁটু দুটো ঠক ঠক করে কেঁপে উঠে সৌরভের। ভয়ার্থ আননে মনে মনে বিড়বিড় করে বলে, আমি সিঙ্গেল মোটে চাই না। এই যাত্রায় বেঁচে গেলে চাকরির গোষ্ঠীর ষষ্ঠী করে দিব। চাকরি গেলে চাকরি পাবো, কিন্তু জীবন গেলে না। বাকিটা আর ভাবনার অবকাশ পেল না সৌরভ। তার আগে আদনানের গমগমে আওয়াজ জিজ্ঞেস করে, আজ আবার কোন ব্যাড নিউজ নিয়ে এসছো? চিফ, আসলে মানে হয়েছে কি, গাড়ি ট্রাক সাগরে হারিয়ে গেছে। সৌরভের আমতা আমতা করে বলা প্রতিটি কথা আদনানের মাথার উপর দিয়ে গেল। কি বলতে চাইছো সৌরভ? আই ডোন্ট হ্যাভ অল দ্য ডে, রিমেম্বার দ্যাট। সাব্বির স্যারের বিগত 1 সপ্তাহ যাবৎ কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। হড়বড়ে কথাটা বলল সৌরভ। সো হোয়াট, গার্লফ্রেন্ড নিয়ে বেরিয়েছে, আর কি বলতে চাও? তাড়াতাড়ি বলে বিদায় হও। চট্টগ্রাম পোর্ট দিয়ে আমাদের মাল চেন্নাই যেতে পারেনি। ট্রাকটা হাওয়ায় মিলিয়ে গিয়েছে, কেউ কোনো খোঁজ পায়নি। দ্রুতগতিতে কথাটা বলেই ফেলল সৌরভ। ড্রাইভার? চিফ, সৌরভ, আমি হেয়ালি পছন্দ করি না। ড্রাইভারের লাশ কর্ণফুলী নদীতে পাওয়া গেছে চিফ। সৌরভের কথায় প্রত্যুত্তরে কিছু না বলে চুপ করে বসে রইল আদনান। আপাত দৃষ্টিতে তাকে শান্ত বলে মনে হলেও হৃদয় গহীনে চলছে অন্তদ্বন্দ্ব। টিকিট বুক করো সৌরভ, আমার কাছে বাধা দিতে পারে এমন কলিজা কার দেখে আসে। নিশ্চয় অনেক বড়, মজা করে ফুটবল খেলা যাবে। ইস্তাম্বুল শহরে বসফরাস প্রণালীর কাছাকাছি অভিজাত উস্কুদার এলাকার ঝাঁ চকচকে দ্বিতল বিশিষ্ট বাড়িটির বর্তমান উত্তরসূরি আদনান মুনতাসির ডেনেজ। বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি বাড়িটি পড়তে পড়তে আভিজাত্যর ছোঁয়া। প্রণালীর নির্মল বাতাস, কোলাহলমুক্ত পরিবেশ, আধুনিকতার মোড়কে আবৃত হলেও বাড়িটি একেবারে নির্জীব। সৌরভকে বাংলাদেশের টিকিট বুকিং করে দিতে বলে আদনান গেল ফ্রেশ হতে। এরপর সে বেরোবে অফিসের উদ্দেশ্যে। অস্ত্র ব্যবসা তাদের আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে মিলিয়ে দিলেও বাহ্যিকভাবে আদনান একজন আর্কিটেক্ট, সেই সঙ্গে রিয়েল এস্টেট বিজনেসম্যান। চলেও রমরমা। তুর্কির একজন স্বনামধন্য ব্যবসায়ী আদনান। নিজেকে আয়নার পরখ করে ভালোভাবে আদনান। সে এখনও বুঝে উঠতে পারে না বাংলাদেশে থাকাকালীন একজন আর্কিটেকচারের স্টুডেন্টকে কোন আক্কেলে নবম শ্রেণীতে ভর্তি নিয়েছিল। স্কুলের দিনগুলোর কথা মনে উঠতে ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির আভাস ফুটে উঠে আদনানের। অফিসের জন্য সাদা শার্ট এবং গ্রে কালার ব্লেজার পরে তৈরি হয়ে নিল। ঘাট ছেড়ে নেমে আসা চুলগুলোকে আটকে দেয় চিকন হেয়ার ব্যান্ডে। আয়নায় ফুটে প্রতিবিম্বকে নিজেকে ঠিকঠাকই লাগলো। তখনই দেখলো প্রাণের অবয়ব দাঁড়িয়ে আছে ওর পাশে। মিটিমিটি হেসে চলেছে প্রাণ। সেই হাসিতে অজর প্রসারিত হয় আদনানেরও। চোখের ইশারায় ফিউজে প্রশ্ন করেই ফেল আদনান। হাউ এম আই লুকিং প্রাণ পাখি? হট অ্যান্ড হ্যান্ডসাম? মিটমিটিয়ে হেসে প্রাণের অবয়বে আরেকটু কাছাকাছি এসে দাঁড়ায়। পায়ের আঙুলে ভর করে আদনানের আরও কাছাকাছি এসে ফিসফিস করে বলল, বিলেতি ইঁদুর। প্রাণের রসিকতায় অধরে হাসিটা বিস্তৃত হলো আদনানের। মেকি লজ্জায় ঘাড়ে বাম হাতটা ঘষে প্রত্যুত্তর আগে হারিয়ে গেল প্রাণের অবয়ব। সবটা নিছক কল্পনা। এদিক সেদিক দৃষ্টি ঘুরিয়ে খুঁজে নেয় প্রেয়সীর অবয়ব, তবে ধোঁয়াশায় মিলিয়েছে ক্ষণকাল পূর্বেই। দীর্ঘশ্বাসটা নিজের বক্ষ পিঞ্জুরের গহীনে গিলে নিতে পারে না আদনান। ঠোঁটের কোণের চাওয়া হাসিটা মিলিয়ে গেল আশ্চর্যবিতে।
বিগত 6টা বছর ও কাটিয়েছে জমানো স্মৃতির বক্সের পুঁজিতে। বাংলাদেশে থাকাকালীন 3 বছরের স্মৃতি আঁকড়ে ধরিত বেঁচে আছে নানান জল্পনা কল্পনার মাঝে। আধুনিক মুঠোফোন সাব্বিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে আদনান। সে তো জানে কেন ওর খোঁজ পাওয়া যাচ্ছে না, কত শতবার বুঝিয়েছে চরিত্রটা ঠিক করতে। সে কথা কানে নিলে তো নিশ্চয় কোনো প্রস্টিটিউট নিয়ে ডুবে আছে। ব্রেকফাস্ট টেবিলে বসে সাব্বিরের একান্ত গোপন নম্বরে ফোন করে আদনান। আদনান জানে এখনই অপর পাশ হতে ভেসে আসবে উচ্ছ্বাসিত সাব্বিরের ওকে বাপ বলে সম্বোধন। তবে আদনানের আশায় ঘুরে বালি দিয়ে কল রিসিভ হয় না হয়ে কেটে গেল মুহূর্তে। পরপর এলো একটা মেসেজ। নোটিফিকেশনের বক্সে জমা হওয়া মেসেজটা পুরো পড়তে বদলে গেল আদনানের মুখ বিরাট। সৌরভ, আদনানের হুঙ্কারে কেঁপে ওঠে কামরা। সৌরভ এলো দৌড়ে। আসার সময় নিজের হাত দেখলো, ওর জানটা হাতে আছে নাকি মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। চিফ, হাঁপাতেই থাকে সৌরভ। টিকিট বুক করেছো? চিফ, কাল বিকেলে ফ্লাইট আমাদের। নো, আমরা এক্ষুনি বেরোবো, চলো। কিন্তু চিফ। তবে আদনানের রক্তচক্ষু সেই সাথে চলচলে পানিতে আটকে গেল সৌরভের কথা। কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী আদনান মুনতাসিরের চোখে জল। হামতামতা করে জিজ্ঞেস করে ফেলল, ম্যাডাম ঠিক আছেন? তবে সেই কথা কর্ণ কুহুরে যায় না আদনানের। সে ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। সকাল সকাল ফুরফুরে মন মেজাজ নিয়ে অন্বেষা প্রাণ এলো অবলার বেলি ফুলে। আজ বেশ সেজে গুজে অফিসে এসেছে ও। বেগুনি রঙের 3 পিসটা ফর্সা গায়ে মানিয়েছে খুব সুন্দর মতন। বেতন পেয়ে ফিরোজা বেগমের হাতে তুলে দিয়েছে বেশ কিছু টাকা। তারপর থেকে ব্যবহারে অনেকটা পরিবর্তন এসেছে ওনার। ইদানিং তিক্ত বাক্য প্রাণকে শুনতে হয় না বলেই ওরই মন ভালো থাকে। প্রাণ ভেবে নিয়েছিল কোনো একটা লেডিস হোস্টেলে উঠেই যাবে। তাছাড়া ওর চাকরিটাও আরামের, তেমন কাজ বাজ নেইও। বিগত 1 সপ্তাহ যাবৎ অন্য কোনো খোঁজ নেই, তাই অফিসও চলছে কোনো রকম। বাঙালির এই একটা স্বভাব, অফিসের মালিক না থাকলে কাজে ফাঁকি দেয়াই যায়। স্যার আড্ডা, গল্প গুজব আর ডিভাইস স্ক্রলিং করে সময় কাটাচ্ছে সবাই। কাজ না থাকায় মধ্যাহ্নে ভোজের কিছু সময় আগেই বেরোলি অফিস থেকে। মনটা ফুচকার জন্য আঁকুবাকু করছে। ছাল ছাল কয়েক প্লেট সাবার করে আসা যায়, যেই ভাবা সেই কাজ। প্রাণকে যেতে দেখে সুমিও এলো, আর সুমির পিছু পিছু এলো ফারহান। তোরা তোতা ময়না আমার সঙ্গে আসবি না। তোরা প্রেম করবি আর আমি চেয়ে চেয়ে দেখবো? আমি একাই যাব। মেয়েকে গম্ভীর মুখে কষ্ট বলে প্রাণ। মিস অনির্বাসা, আপনি চলুন, মন খারাপ করবেন না, আপনার প্রেমিক পুরুষ এসে যাবেন। অরের মতো গলার স্বরে কথাটা বলল ফারহান। ওদের রসিকতায় বিরক্ত হয়ে প্রাণ পেল মসৃণ গাল দুটো ফুলে উঠে অভিমানে। ওরা তো জানে না অন্বেষার প্রাণের একমাত্র প্রেমিক পুরুষ অন্য কেউ। চাইলেও তার জায়গা অন্য কাউকে দিবে না কখনো প্রাণ। প্রাণকে ভাবনায় ডুবে যেতে দেখে হেসে ফেলে ওরা দুজনে। অরণ্য স্যারের কথা ভাবছিস তাই না? আর বলিস যে তোর প্রেমিক পুরুষ না। আগুন দুদিকেই বরাবর লেগেছে দেখো ফারহান। তাই তো দেখছি, প্রেমের ঝড়ে আমাদের অফিস ডুবে যাবে এবার। তোরা থাক, আমি একাই যাব। বলি হনহনিয়ে হাঁটা শুরু করলো প্রাণ। খানিকটা এগিয়ে এলো ওদের থেকে। সে কখন থেকে অরণ্যের নাম নিয়ে ওর মজা নিচ্ছে দুটোতে। অসহ্য লাগছে ওর। নিজের প্রেম করছিস তো কর, ভালো কথা, ওকে কেন ফাঁসাচ্ছে? মোটামুটি ফাঁকা রাস্তা দেখে হেঁটে ফুচকলার কাছে যাচ্ছিল প্রাণ। দুপুরের সময় হওয়ায় আশপাশটা জনশূন্য। হঠাৎই গা ছমছমে একটা অনুভূতি হয় প্রাণের। বাড়তে থাকে হৃদযন্ত্রের গতি। আগেরবার কিডন্যাপ হওয়ার পর থেকে এই অনুভূতিটা হয় প্রাণের। একটু জোরে পা চালালো প্রাণ। কোনোভাবে গলিটা পেরিয়ে যেতে পারলেই হলো। তবে আজ বুঝি তা হবার নয়। গাড়ির হর্ন দিচ্ছে পেছন থেকে কেউ। বারবার হর্ন দিতে প্রাণের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে নাকি? পিছু ফিরতেই দেখলো একটা কালো রঙের গাড়ি ধীর গতিতে তার পেছনে আসছে। গাড়ির প্যাসেঞ্জার সিটে একটা ছেলে বসে আছে। দেখে ভদ্রলোকই মনে হলো তাকে প্রাণের কাছে। ও পিছু ফিরতে চমৎকার করে হাসলো ছেলেটা। পরনে বেশভূষায় বকাটে বা খারাপ উদ্দেশ্য তো এমন কোনো কিছুর ছাপ না দেখেই দাঁড়ালো প্রাণ।
বিনীত ভঙ্গিতে ছেলেটার প্রাণের কাছে এসে দাঁড়ায়, একটা কাগজ বাড়িয়ে দেয় প্রাণকে উদ্দেশ্য করে, বলে, আসসালামু আলাইকুম ম্যাডাম, ঢাকাতে আজই নতুন এসেছি আমি। এই ঠিকানাটা যদি কাইন্ডলি আমি বুঝিয়ে দিতেন খুব উপকৃত হব ম্যাডাম। কাগজটা খুলে মনোযোগ দিয়ে ঠিকানাটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার মাঝে পিছালা রাস্তায় লুটিয়ে পড়ল প্রাণের সংজ্ঞাহীন দেহটা। গাড়ি থেকে কয়েকজন মহিলা বেরিয়ে এসে মাত্র কয়েক মুহূর্তে ওকে গাড়িতে উঠিয়ে নিয়ে অদৃশ্য হয়ে যায় গাড়িটা। নিভু নিভু দৃষ্টিতে নেত্রদ্বয় খোলার প্রয়াসে তৎপর প্রাণ। চোখের পাতায় যেন কেউ গ্লু মিশিয়ে দিয়েছে, রীতিমতো জোর জবরদস্তি করা লাগছে। সংজ্ঞা ফিরে আসতেই মস্তিষ্ক সচল হলো প্রাণের, মাথাটা ব্যথায় যেন ফেটে যাবে। আবারও অপহরণের শিকার ও। আশপাশটা ভালো করে পরখ করে নিল ও। ঠিক যা ভেবেছিল তাই, অন্ধকারাচ্ছন্ন গজাউন কোনো একটা বাংলা ছবির মতো স্বল্প আলো লাইট জ্বলছে। চেয়ারে বসিয়ে হাত বেঁধে রেখেছে, তবে এবারে মুখ আটকে রাখেনি। তার কিরমিরে আদনানকে ভয়াবহ কিছু গালি দিল প্রাণ। এবারও যদি ওকে আদনানের জন্য অপহরণ করা হয়ে থাকে তবে খবর আছে ওর। শালা ইঁদুরের বাচ্চা, এবার আমার সামনে এসে যদি ডায়লগ বাজি করিস থোবরার নকশা বদলে দেবো একদম। বিড়বিড়ে কথাটা বলল প্রাণ। আশেপাশে কাউকে না দেখে নড়ে চড়ে বসলো। গতবারের অপহরণের পর ওর যথেষ্ট শিক্ষা হয়েছে। টেলারিং লোকটাকে দিয়ে পাজামার ভেতরে পকেট বানিয়ে নিয়েছে, সেখানে ওর হাতিয়ার রয়েছে একটা ছোট্ট চাকু, কিন্তু তার ধার মারাত্মক। কেউ গায়ে হাত দিতে এলে কিছু না পারো আঙুলগুলো কেটে দিবে প্রাণ। মনে মনে সাহস সঞ্চার করে প্রাণ, তবে আদনানকে গালাগালি অব্যাহত। বানরের ছাও, তোর জন্য এবার আমার কিছু হলে মাথার চুল সব উপড়ে নেব। চিনিস না আমাকে, শুধু জানতে পারি যে তোর চেলাপেলা আমায় কিডন্যাপ করেছে। আদনাইন না জমের বাড়ি, এবার আমি তোরে দেখাবো একদম। বেশ উচ্চস্বরে আদনানকে বকা দিচ্ছিল প্রাণ। ওর কণ্ঠস্বর পেয়েই দৌড়ে এলো কাছে একটা ছেলে। প্রাণ তাকে দেখে তখনকার গাড়িতে বসে ছেলেটা। এখনো দেখে নিপাট ভদ্রলোকই মনে হলো, অথচ পিছে পিছে দুনিয়ার কুবুদ্ধি। ভোলাপালার চেহারাটা দেখে কিডন্যাপ করেছে। ছেলেটার দিকে অগ্নিমূর্তি ধারণ করে প্রাণ, তাতে দত চিপে চিবিয়ে চিবিয়ে পড়লাম। তুই কে জানিস আমি কে? জানের ভয় নেই? প্রাণের তুই তুকারি শুনে চেহারার রং বদলে গেল ছেলেটার। বর্ষার ঠোক গেলে নিজের ভয় পাওয়াটাকে দমন করার চেষ্টাও সুস্পষ্ট নজর এলো প্রাণের। ব্যাস আরো বেশি সাহস পেল প্রাণ। তোর কলিজা কত বড়, সাহসেও বলিহারি। জানিস আমি কে? জি ম্যাডাম। কাচুমাচু করে উত্তর করে ছেলেটা। তাহলে আমাকে ধরে এনেছিস কেন? একটু পর তোর কলিজা মেপে দেখবো আমি, কয় মন ওজন হয়েছে এটার দেখবো আমি। নয়তো এত সাহস পেলি কি করে? খলিজা কিভাবে ওজন করবেন ম্যাডাম? মিনমিনে স্বরে প্রত্যুত্তর করে ছেলেটা। তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেটাকে পর্যবেক্ষণ করতে থাকে প্রাণ। বেটা আসলেই ওকে ভয় পাচ্ছে নাকি নাটক করছে, তবে চেহারার রং যে উড়ে গিয়েছে তা সুস্পষ্ট। নাম কি তোর? আমায় ফিরতে প্রশ্ন করিস? কলিজা কিভাবে ওজন করে জানিস না? তোকে মেরে ওটা বের করে ওজন করবো, সিম্পল। প্রাণ কথাটা এত সহজভাবে বললো যেন ওই প্রতিদিন 2-4টি কলিজা ওজন করে। সিম্পল। দীর্ঘশ্বাস ফেলে প্রাণের সামনাসামনি চেয়ার টেনে বসলো ছেলেটা। নাম বলবি না তোর? চেঁচিয়ে ওঠে প্রাণ। আবারও ধরফুরিয়ে উঠে দাঁড়ালো ছেলেটা। কাঁচুমাচু করে বিনীতভাবে প্রত্যুত্তর করে। নাম বলা যাবে না ম্যাডাম, স্যারের নিষেধ আছে। তোর স্যারটা কে? এত সাহস থাকলে সামনে আসছে না কেন? ইঁদুরের মতো গর্তে লুকিয়ে আছে কেন? স্যার এসে যাবেন ম্যাডাম, আপনি প্লিজ শান্ত হয়ে বসুন। পানি খাবেন ম্যাডাম? তোর কল্লা চিবিয়ে খাবো কুত্তা, আমায় যেতে দে বলছি। এবারে পকেট থেকে রুমাল জাতীয় কিছু একটা বের করতে আটকে উঠলো প্রাণ। অজ্ঞান করবে নাকি আবার? তবে ওর ভয়কে বুড়ো আঙ্গুল দেখিয়ে ছেলেটা কপালের ঘাম মুছে আবারও বসলো ওর সামনে। ঠিক তখনই গোডাউনের দরজা খুলে আরো একজনকে দেখা গেল। বিশাল হল ঘরের মতো কামরার মাঝামাঝি প্রাণকে বেঁধে রেখে দেখে দৌড়ে এলো সে। চোখে মুখে উচ্ছ্বাস, যেন কতদিনের পরিচয় প্রাণের সঙ্গে হুচ করে দেখা পেয়েছে। কাছাকাছি এসে দাঁত কেলিয়ে হাসলো ছেলেটা। ভালো আছেন ম্যাডাম? ম্যাডাম ছেলেটার করা প্রশ্ন হতবিহ্বল হয়ে গেল প্রাণ। ও আসলে কিডন্যাপ হয়েছে নাকি নিছক মজা করার জন্য ছেলেগুলোকে ধরে এনেছে? এটা আবার কোন নমুনা? আগের ছেলেটার উদ্দেশ্যে প্রশ্ন করে প্রাণ।
নতুন ছেলেটাকে নমুনা বলায় খানিক মনোক্ষুণ্ণ হলো সে। তবে আবারও চওড়া হেসে বলল, ম্যাম, আমি সরব। সরব? তুই এবার নীরব হয়ে যাবি। কথাটা বলে নিজের ছোট্ট ছুরিটা সরবের দিকে তাক করে প্রাণ। ভয়ে আতঙ্কে চিৎকার করে সরব এক লাফে কোলে উঠে গেল ওর পাশে দাঁড়ানো আসিফের। শি ইজ ডেঞ্জারাস। ম্যাডাম, কি করছেন? আমার এখনো বিয়ে হয়নি। আমি অকালে মরে গেলে আমার বউটা বিধবা হয়ে যাবে। বহু কষ্টে আদর করা। বাকিটা আগে বলার আগে সরবের মুখ চেপে ধরল আসিফ থাম। বলে ঝাড়া মেরে কোল থেকে সরবকে ফেলেই দিল আসিফ। তোরা আমাকে এখানে কেন এনেছিস? ভালোই ভালোই আমার যেতে দে, নয়তো। বলে আবারও ছুরিটা উঁচিয়ে ধরল প্রাণ। হড়বড়ে কিছু একটা বলার আগে ওকে থামিয়ে দিল আসিফ। ম্যাডাম, আমি আসিফ আর ও সরব। বাকিটা আপনি জানতে পারবেন পরে। কিছুটা এগিয়ে এসে কথাটা প্রাণকে বলল। ছেলেটাকে কাছে আসতে দেখে জ্বলে উঠে দূরে সরে থাকার জন্য হুঙ্কার দিল প্রাণ। মাথাটা সামান্য নিচু করে প্রাণকে দেখে আতঙ্কিত গলায় বলল, ম্যাডাম দেখুন, আমার ঘরে একটাই মাথা। আপনার সঙ্গে সামান্যতম তেড়িবেড়ি করলে মাথাটা বুড়িগঙ্গায় ভেসে যাবে। তাছাড়া আমার এখনো বিয়ে হয়নি ম্যাডাম। একটা ফার্স্ট ক্লাস তুর্কি মেয়েরে প্রায় পড়াই ফেলছি ম্যাডাম। দোয়া করবেন, আপনি আমার মায়ের মতো। সরবের রসিকতা হেসে ফেলল প্রাণ। এটা আসলে একটা নমুনা। ওয়াশরুম কোন দিকে? আমাকে যেতে হবে, হাতটা খুলে দে। এই নমুনাকে একটু ভাজিয়ে দেখার উদ্দেশ্যে গম্ভীর মুখে বলল প্রাণ। দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় ওরা। কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। এখন না গেলে হয় না ম্যাডাম? চোখ সরু করে আসিফের দিকে তাকাতেই হাত পায়ের বাঁধন খুলে দিতে তৎপর হলো ও। কয়েকজন মহিলা গার্ডকে সঙ্গে নিয়ে ওয়াশরুম দেখে জায়গাটা থেকে কেচে পড়লো ও। যে ডেঞ্জারাস জিনিস দাঁড়িয়ে থাকতে দেখে সত্যি সত্যি কলা চিবিয়ে খেয়ে নিবে ওর। তার চেয়ে যার জিনিস শেষে সামলাক, যেমন টেপা তেমনি তার টেপি। ওয়াশরুমের কাছাকাছি এসে মহিলাদের কড়া স্বরে জায়গাটা থেকে চলে যেতে বলল প্রাণ। ও এতটুকু বুঝেছে যেই কিডন্যাপ করুক ওর কথা শুনতে বাধ্য। তাছাড়া দেখা যাবে আবার আদনান এসে ওকে আজে বাজে কথা শোনাবে। আদনান মুনতাসির ড্যানেজ বেড পার্টনার রিপিট করে না। এটা শুনলে প্রাণের গায়ে রক্ত ফুটতে থাকে। তার চেয়ে নিজের প্রাণ নিজে বাঁচিয়ে কেটে পড়া যাক। ওয়াশরুমে এসে এদিক সেদিক তাকে পালানোর রাস্তায় খুঁজতে থাকে প্রাণ। মহিলা গার্ডের চোখ ফাঁকি দিয়ে পিছিয়ে এসে পেয়েও গেল বড় অ্যাডজাস্টার ফ্যান খুলে নিচে পড়ে আছে। বড়সড় জায়গাটা দিয়ে অনায়াসে বেরিয়ে যেতে পারবে প্রাণ। ঠিক তখনই একটা ইটের টুকরো প্রাণের মাথার কাছে এসে পড়লো ফাঁকা ওয়ালের জায়গা থেকে। একটা চিরকুট বাঁধা ইটের সঙ্গে টুকরোর সঙ্গে ছটপট কুড়িয়ে নিয়ে খুলতেই দেখা গেল গোটা গোটা ইংরেজিতে লেখা, জাম্প ফ্রম হিয়ার, আই উইল সেভ ইউ। চিরকুটটা পড়ে কেন যেন আদনানের কথায় মাথায় এলো ওর। তবে সে এসেছে, ইঁদুরের বাচ্চা। আবার তোর জন্য আমি কিডন্যাপ হয়ে গিয়েছি? হ্যাঁ, চেহারা নকশা এমনভাবে বদলে দিব নিজেকেই চিনতে পারবি না। বিড়বিড় করে আরো কিছু গালি দিল আদনানকে। কয়েকটা ভাঙাচোরা চেয়ারের সাহায্যে দেয়াল টপকে বাইরে বেরিয়ে এলো প্রাণ। ততক্ষণে প্রায় সন্ধ্যা নেমেছে। আবছা আলো কিছুটা দূরে গাড়িতে হেলান দিয়ে থাকে এক যুবকের অবয়ব দেখে চিনল ও। দি গ্রেট বেড পার্টনার রিপিট না করা আদনান মুনতাসির ড্যানেজ। কয়েকটা ইটের টুকরো কুড়িয়ে নিয়ে যুবকের দিকে ঠিল ছুড়ে দিল প্রাণ। আচমকা আক্রমণে ভরকে যুবক ওর দিকে ফিরে তাকাতেই আরও একবার ঝটকা খেলো প্রাণ। গ্যাস দাঁত বিশিষ্ট সেই যুবক ওকে দেখে চমৎকার করে হাসল। মিস অন্বেষা প্রাণ, যার জন্য করলাম চুরি সেই বলেছ? এই অথমের প্রতি এ কেমন অনাচার? আপনি কি কোনো মাফিয়ার গার্লফ্রেন্ড? নিশীথী রাতের নৈপত্য নিস্তব্ধতা ভেঙে একে বেঁকে এগিয়ে চলেছিল অরণ্যের কালো গাড়িটা। প্রাণের এলোপাথারি ইটের টুকরোর আক্রমণে কপালে ছোটখাটো সাইজের আলুর মতো ফুলে গিয়েছে অরণ্যর। তবে সে নিরুত্তাপ। গাড়িতে বসিয়ে ঢাকার রাস্তায় না গিয়ে আরও ভেতরে দিকে গিয়েছে ওরা। বুদ্ধিটা অবশ্য অরণ্যর। আশপাশটা ভালো করে দেখছিল প্রাণ। কোন ভাগারে এনে ফেলেছিল ওকে। প্রতিদিন খবরের কাগজের পাতা উল্টালে কত শত মেয়ের নিখোঁজের সংবাদ বেরোয়। বেশিরভাগই এরকম প্রত্যন্ত এলাকায় এনে মেরে ফেলে। আর কতবার ওকে কিডন্যাপ করতে হতে হবে। আগের বার আদনান বাঁচিয়েছিল, এবার অরণ্য বাঁচিয়েছে। পরের বার কেউ না এলে হয়তো প্রাণ আর থাকবে না। চোখ দুটো ছলছলে হয়ে ওঠে প্রাণের। ভালোবাসার মানুষকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন অধরাই রয়ে যায় না ওর। আবার তখনই চিন্তাটা মাথায় আসে প্রাণের, ও যদি মরে যায় ভূত হয়ে এসে আদনানের ঘাড় মোটকে দেবে।
এত সহজ নাকি? প্রাণ মরে যাবে আর ও আনন্দে থাকবে? গাড়ির কালো কাচ ভেদ করে বাইরে দেখার মাঝে প্রাণ এত কিছু ভাবছিল। রাত কিরমির করে আদনানের গীতিক কুষ্টি উদ্ধার করার মাঝে কর্ণপুরে গেল অরণ্যের গায়ে জ্বালা ধরানো কথাটা। আদনানের উপর রাগ গিয়ে পড়ল অরণ্যের উপর। অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইল মনোযোগ দিয়ে ড্রাইভ করতে থাকা অরণ্যর পানে। নাকি আপনি কোনো সেলিব্রিটি? নীরজ স্বর অরণ্যর। কথাটা বলেই গাড়ির সামনে ড্যাশবোর্ড থেকে কাগজ কলম বের করে ফেলল অরণ্য। সুনিপুণ এবং অভ্যস্তভাবে ডান হাতে তখনও চেপে রেখেছে গাড়ির স্টিয়ারিং। গ্যাস দাঁত ঝিলিক দিয়ে উঠে যেন ঠিক ততটা সেভাবে মেপে হেসে বাড়িয়ে দিল প্রাণের নিকট। অন্বেষা ম্যাডাম, অটোগ্রাফ প্লিজ। হেয়ালি করছেন কেন আমার সঙ্গে? রাগে পারতুঙ্গে উঠে গিয়েছে প্রাণের। ছেলে মানুষের রাগে নাকের পাটা ফুলে উঠেছে ওর। গাড়ির ড্যাশবোর্ডে জ্বলতে থাকা হালকা আলোয় প্রাণকে ঠিক কতটা আদুরে লাগছে তা হয়তো ও নিজেও জানে না। তবে অপর পাশের মানুষটার বক্ষ পিঞ্জরে ঝড় উঠে। তবে চোখ ফিরিয়ে নেয় অরণ্য। প্রাণ ওর জন্য নিষিদ্ধ নারী। এই নারীর মোহে আটকে নিজেকে লক্ষ্যচ্যুত করবে না অরণ্য। তবে হৃদযন্ত্রটা বড় বেইমান। ওকে বুক থেকে ওর সঙ্গেই বেইমানি করে। নিজেকে সামলে নেয় অরণ্য। রেগে যাচ্ছেন কেন অন্বেষা? আপনার রাগের বাহার দেখে লাগছে আপনি সত্যিই কোনো কুখ্যাত মাফিয়ার গার্লফ্রেন্ড, আর আপনি তাকে ধরার টেপ। গম্ভীর স্বরে উত্তর করে সে। আমি কোনো মাফিয়া টাফিয়া চিনি না। আমতা করে উত্তর করে প্রাণ। আপনি কি বাচ্চা? ললিপপের লোভে এদের সঙ্গে চলে এসেছেন? হো করে হাসলো অরণ্য, যেন বিরাট কোনো মজা করে ফেলেছে। ঠিকানা জানতে চেয়েছিল। আমি সাহায্য করার জন্য কাগজ খুলে আর কিছু মনে নেই। মিনমিন স্বর প্রাণের। ওরা আপনাকে কিছু বলেছে? মানে কেন কিডন্যাপ করলো আপনাকে? বিরক্তিকর শ্বাস ফেলে প্রাণ। অল্প কিছু সময়ের মধ্যে দুই নমুনা ওকে ভালোই সার্কাস দেখিয়েছে। তবে ব্যাপারটা চেপে গেল প্রাণ। এতক্ষণে যে প্রশ্নটা ওর করা উচিত ছিল তা না করে উল্টোপাল্টা চিন্তাভাবনা করার জন্য নিজেকে ধমক লাগায় প্রাণ। নড়েচড়ে বসে সরু চোখে তাকালো অরণ্যের দিকে, যেন কোনো গোয়েন্দা। ও প্রাণের দৃষ্টি খেয়াল করে চমৎকার করে হাসলো অরণ্য। মাটির ভাঙা রাস্তা এঁকে বেঁকে চলা, গাড়ির ভেতরে সামান্য আলোতে রহস্যময় লাগলো হাসিটা। আপনি কিভাবে জেনেছেন আমি এখানে স্যার? দেখেছেন, প্রথমে ইট মেরে আমায় জখম করলেন, এখন আবার আমাকে সন্দেহ করছেন। কারো ভালো করতে নেই। অধম অরণ্য জুহাইয়ের অনাচারে অনাচারে জর্জরিত। স্যার আপনি বলবেন নাকি আমি গাড়ি থেকে নেমে যাব? ওহ মিস অন্বেষা, কুল ডাউন। আমি অফিসে আসছিলাম, তখন দেখি আপনাকে মেয়ে ধরা গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছে। ব্যাস ওদের ফলো করে এলাম। সুযোগ বুঝে আপনাকে সাহায্য করতে চাইলাম। তার আগেই দেখি আপনি চলে এসেছেন। আপনি যে এক্সপেরিয়েন্সড আগে বুঝিনি। আচ্ছা, আগে কতবার কিডন্যাপ হয়েছেন? বিদ্রুপের হাসি খেলা করছে অরণ্যর ঠোঁটে। দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় প্রাণ। একবার ভাবলো আগের বারের কথা, সেই সঙ্গে আদনানের কথা বলবে কিনা অরণ্যকে। মনের দোলাচলের কাছেই শুনলো অরণ্যর আরো একটা গা জ্বালা ধরানো কথা। আপনার কি অনেক প্রপার্টিস? হায় হায়, ওরা কোনো দলিল সইটই করে নিয়েছে নাকি? স্যার গাড়ি থামান, আমি যাব না আপনার সঙ্গে। আর ইউ শিওর? দিল্লি এখনো অনেক দূর, মানে ঢাকা দূরে আর কি। বাট ইফ ইউ ওয়ান্ট আই ক্যান পুল ওভার দ্য কার। আপনি আবার রসিকতা করছেন আমায় নিয়ে। গাড়ি থামান। জেতিস্বরে কথাটা বলতেই গাড়িটাই করা ব্রেক চাপলো অরণ্য। সামনের দিকে বড়সড় ঝাঁকুনিকে ভাবা চাকায় খেয়ে গেল প্রাণ। মনে মনে ঠোক গিলে প্রাণ। ওকে সত্যি সত্যি মধ্যরাতে মাঝ রাস্তায় ফেলে চলে যাবে নাকি আবার? চোখ মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে প্রাণের। আস্তে ধীরে তাকালো অরণ্যের দিকে। এতক্ষণে হাসি হাসি চেহারা বদলে গিয়েছে। চোয়াল শক্ত হয়ে আছে ওর। একধানে তাকিয়ে আছে সামনের দিকে। অরণ্যের দৃষ্টি লক্ষ্য করে সামনে তাকালো প্রাণ। গাড়ির হেডলাইটের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে একটা গাড়ি ওদের গাড়ির সোজা দাঁড়িয়ে পুরো রাস্তাটাই ব্লক করে রেখেছে। গাড়িটার সম্মুখে একজন বসে আছে কেউ। উকিঝুঁকি দিয়ে ভালো করে লক্ষ্য করতে ভয়ের একটা শীতল স্রোত বেয়ে অনুভব করে প্রাণ। এক হাতে জ্বলন্ত সিগারেট আর অন্য হাতে আঙুলের ভাঁজে ঘোরাচ্ছে কালো ধাতব আগ্নেয়াস্ত্র। মফ রঙের টি শার্ট, ঘাড় ছেড়ে নেমে আসা চুলগুলোকে হেয়ার ব্যান্ডের সাহায্যে পরিপাটি করে আটকানো এবং খোঁচা খোঁচা দাড়ির আড়ালে ফুটে ওঠা হিংস্রতার আভাস কয়েক গজ দূর হতে টের পায় প্রাণ। আবার তাকালো অরণ্যর দিকে।
রুদ্রমূর্তি ধারণ করে আছে অর্ণ। ততক্ষণে হতবিহ্বল হয়ে যায় প্রাণ, মনে মনে পিপির করল। এটার আবার কি হলো? দাঁড়ার সাপের মতো ফোঁস করছে কেন? আবার তাকালো গাড়ির সামনে দাঁড়ানো যুবকের দিকে। সে এসে দাঁড়িয়েছে ওদের গাড়ির সামনে, সিগারেট কয়েকটা টান দিয়ে পা দিয়ে পিষে রিভলভারের মাথা দিয়ে অনেক বছরের পুরনো কপালের কাটা দাগটার উপর ঘষল। ছোটের কোণে ফুটে আছে হিংস্রতা। রিভলভার দিয়ে ইশারায় প্রাণকে নেমে আসতে বলল গাড়ি থেকে। দুপাশে মাথা নাড়ে প্রাণ। বাস, প্রাণের অবাধ্যতায় যেন উদ্যমী হলো সে। একটা লাল আলোর বিন্দু ঘোরাফেরা করতে থাকে অর্ণর বুকে। ভয়ে ভয়ে অর্ণর দিকে তাকালো প্রাণ। আমি আসি স্যার। বলেই নেমে যেতে নিল প্রাণ, কারণ আগের বার ও দেখেছে এরকম লাল আলোর বিন্দু থেকে কেরামত আলীর নিথর দেহ। তাছাড়া অর্ণকে বাঁচিয়েছে, ওর জন্য অন্য কোনো ক্ষতি হোক বা তা কখনো চায় না প্রাণ। কিছুই না বলে প্রাণের সাইডের দরজা লক খুলে দেয় অরণ্য শান্ত স্বরে বলে উঠে। আপনি তবে আসলে মাফিয়া আদনান মুনতাসির ডেনিজের গার্লফ্রেন্ড মিস অন্বেষা প্রাণ? ঠকিলে প্রাণ। আপনি? চলি তবে অন্বেষা, আমাদের শীঘ্রই দেখা হবে। তখন না তো আমি আপনার অফিসের বস অধম অরণ্য জুহাইর থাকবো, আর না আপনি বহুকাল বাদে আমার এই শুষ্ক বক্ষপটে প্রাণ সঞ্চারিণী, আমার হৃদয় হরণী অন্বেষা থাকবেন। হয়তো একটু আলাদা রকম অরণ্য জুহাইয়ের ডেনিজের অপেক্ষায় থাকবেন, কিন্তু অন্বেষা। শান্ত শীতল স্বরে কথাগুলো বলে গাড়ির লক খুলে দিল অরণ্য। গাড়ি থেকে নেমে গুটি গুটি পায়ে এগিয়ে গেল অদূরে দাঁড়িয়ে থাকা আদনানের দিকে প্রাণ। ওকে দেখেই এতক্ষণে হিংস্র নির্মমতার সবটা সরে গিয়ে উচ্ছল প্রেমিক সত্তার দেখা পাওয়া গেল। ঠোঁটের কোণ ফুটে ওঠে সেই যশোরের স্কুলে দেখা হ্যাংলা পাতলা আদনানের ছুচি লেগে থাকতো। হ্যালো প্রাণ পাখি, ডিড ইউ মিস মি? কাম, জাম্প অন মি। দুবাহু মেলে দাঁড়ায় আদনান। অনেকদিন পর আদনানের দেখা পেয়ে প্রাণ ও খেয়াল নিজের ধ্যান জ্ঞান উড়ে দৌড়ে গিয়ে ছাপিয়ে পড়ে প্রেমিকের বুকে। তড়িৎ গতিতে এক প্রকার লুফে নিল আদনান। লম্বা চওড়া আদনানকে শূন্যে উঠিয়ে নিয়েছে শ্রেয় প্রেয়সীকে। একটা গাঢ় চুমু এখন সময়ের দাবি। আর তার সঙ্গে হিংস্র চোখে তাকালো গাড়িতে বসা অরণ্যর দিকে। রিভলভার উঁচিয়ে ইশারায় শাসানি দেয়। বাঁচতে চাইলে কেটে পড়ো। যদিও অন্ধকার গাড়িতে অরণ্যর চেহারা দৃশ্যমান নয় আদনানের নিকট। গাড়িটাকে পিছিয়ে নিয়ে উঁচু পথে চলে গেল অরণ্য। তবে লুকিং গ্লাসে প্রাণকে পরম নির্ভরতায় আদনানের বুকে লেপটে থাকতে দেখে নিজের বুকে তাও তাও করে জ্বলতে থাকা অগ্নুপাতের ছটা ঠিকই অনুভব করতে পারে। গিয়ারে থাকা হাতটা ঝাঁপ বাড়ায়, পারলে যেন এক্ষুনি ছিন্ন ভিন্ন করে দিত হাতনা নামক বিষাক্ত কাটার ন্যায় মানুষটাকে। ইস্তাম্বুলের প্রত্যন্ত দ্বীপপুঞ্জ এলাকা অদালার গ্রাম। সেই গ্রামের বর্তমান বাসিন্দা বছর 5-এর একটা ছোট্ট বাচ্চা, নাম অরণ্য জুহাইর ডেনিজ। শ্যামলা গাত্রবর্ণ, ফোলা ফোলা গাল এবং আধো আধো বুলির এক মায়াময় বাচ্চা ছেলে। মায়ের সঙ্গে ঠাঁই নিয়েছে বেশ কিছুদিন যাবৎ এই প্রত্যন্ত গ্রামে। শহর থেকে প্রায় সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকে এই গ্রামের। এক কামরা বিশিষ্ট যেই বাড়িটায় ওরা থাকে তাতে বিদ্যুৎ সরবরাহের কোনো ব্যবস্থা নেই। খাবার দাবারও তেমন ঠিকমতো নেই। দুধ এবং পাউরুটি ভিজিয়ে বিগত 1 সপ্তাহ যাবৎ মা ছেলে খেয়ে দিনাতিপাত করছে কোনো রকমে। গ্রামের শেষ মাথায় সমুদ্র আছে বিশাল নাকি, অথচ অরণ্যের মা যেতে দেয়নি ওকে। এ নিয়ে মায়ের সঙ্গে কোনো মনোমালিন্য হয়নি অরণ্যর। কত জেদ করলো, তারপরও কেন যে ওর মা যেতে দেয় না বুঝে আসে না বাচ্চা ছেলেটার। তবে এলিনা ওকে আশ্বস্ত করেছে শীঘ্রই বাংলাদেশে চলে যাবে ওরা। তখন অরণ্য ইচ্ছে মতো বাইরে খেলতে যেতে পারবে। বাংলাদেশ অরণ্য চিনে না দেশটাকে, কখনো যায়নি। তবে গল্প শুনেছে মায়ের কাছে ইস্তাম্বুল বেড়ে উঠলেও ও নাকি বাংলাদেশ দেখতে একদম বাংলাদেশিদের মতন। ওর নামটাও তো কেমন আজব, স্কুলে কেউ বোঝে না। কতবার মাকে বলেছে নামের জন্য ওকে নিয়ে সবাই হাসাহাসি করে নামটা পাল্টে দিতে। সবসময় হেসে উড়িয়ে দিয়েছেন এলিনা। অরণ্যর মতো বিশালতা নিজের মাঝে ধারণ করার জন্যই নাকি তিনি ওকে নামটা দিয়েছেন। অত শত কি বোঝে ছেলেটা। ওর বাবা সব সময় বলতে ব্যস্ত থাকেন, তার দেখা পাওয়া যায় না। মা এলিনা ডেনিজি ওর দুনিয়া।
একদিন মধ্যরাতে ঘুমিয়েছিল অরণ্য, তখন ওর মা এলিনা হুট করেই ডেকে তুলেছিল ওকে। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে অরণ্য ওর মায়ের আতঙ্কিত চেহারা, ঠোঁটের পাশে কেটে রক্ত গড়িয়ে পড়ছে, মাথার এলোমেলো চুল এবং পরনের পোশাকও ছন্নছাড়া অবস্থা। মুহূর্তেই কোলে উঠিয়ে নিয়ে নিজেদের বাড়ি ছেড়ে এসেছিল ওরা। তারপর মাকে অনেকবার জিজ্ঞেস করলেও কোনো উত্তর করেনি তিনি। অরণ্য আসার আগে ওর প্রিয় ইয়েলো রিমোট কন্ট্রোল গাড়িটা না নিয়েই চলে এসেছে, শুধু বলেছিল, আমরা বাংলাদেশ চলে যাব অরণ্য, তারপর আমাদের আর কেউ খুঁজে পাবে না, কেউ কোনো ক্ষতি করতে পারবে না।